আমার একটা বান্ধবী ছিল, মানে স্কুল থেকে আমরা একসাথেই তো পড়লাম। তো ওর সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। তো পরবর্তীতে দেখলাম যে আমি যেদিন যাব তার ২-৩ দিন আগে ও আমার ওই বান্ধবীটাকে বিয়ে করে নিয়ে আসে। তো ও বলল যে হুট করে একটা মেয়ে মানুষ এভাবে বের হয়ে আসাটা ঠিক না। আমি বুঝতেইছি আসছিস থাক, দেখতেইছি আমি। আমার এক মানে ফ্রেন্ড আরকি, ছেলের ফ্রেন্ডই। পরে ওর বাবা-মা বলল যে, "দেখো সবসময় আসো এক জিনিস। আর আজকে এভাবে আসছো, এভাবে মা আমি রাখতে পারব না। কারণ তুমি একটা মেয়ে, তোমার এখনো বিয়ে হয়নি, এভাবে রাখতে গেলে এলাকার মানে মানুষজন খারাপ বলবে।" এটা একটা সেলস পোস্টেও ঢুকিয়ে দিল। বলল যে, "এখানে কর।" ওখানে স্যালারি ১ম অবস্থায় ৳৮,০০০ দিল। তাই দিয়ে মানে কোনো রকম টেনে-টুনে দিন চলতেছিল। তো দেখতেছি যে এভাবে তো আসলে লাইফ চলে না। কারণ যেভাবে মানুষ হইছে ওইভাবে তো মানে এত কষ্ট করতে পারতেছিলাম না। পরবর্তীতে ওখানে তাও করতেইছি, মানে একটা ভালো জবের আশা করতেছিলাম। কিন্তু কাগজ ছাড়া কোনো জায়গাতেই ভালো কি? অনন্যা ইসলাম। অনন্যা ইসলাম, এটা কি বাবা মার দেয়া নাম? হ্যাঁ, এটা বাবা-মার নাম। বাহ, চমৎকার নাম। তো আপনার বয়স বর্তমানে দিয়েছেন আপনি ২৭-২৮, হারিয়েছেন ৭-৮। হ্যাঁ। তার মানে প্রায় ২০ বছর আগের গল্প, তাই না? আপনার বাড়ির পাশে সিরাজুল বা সিরাজ এমপির বাড়ি? জি। আপনি কি এটাই জানেন কোন সিরাজ এমপি এটা? এটা বগুড়াতে। সিরাজ এমপির বাড়ি হ্যাঁ, আপনার বাড়ির পাশে? আমাদের বাড়ির পাশেই। তার মানে আপনার বাড়ি বগুড়াতে ছিল? হ্যাঁ। আপনার বাড়ির পাশে হচ্ছে, পাশে মানে কতটুকু পাশে? ১ হাত ডিসটেন্স, মানে এই বাড়ি এত কাছাকাছি? হ্যাঁ, একদম কাছাকাছি। বগুড়াতে? হ্যাঁ, বগুড়াতে। আজ থেকে ২০ বছর আগের গল্প এটা। হ্যাঁ। উনি কোন দলের এমপি ছিলেন? মাফ করবেন, আমার রাজনৈতিক জ্ঞান একটু কম এইসব বিষয়ে। সম্ভবত বিএনপি। আমি যখন ছোট ছিলাম তখন তো খালেদা জিয়াকেই দেখতাম যে ওনাকে সবাই মানে আপনি কথার মধ্যে বগুড়া টান আছে। আপনি থাকেন কোথায় বর্তমানে? এখন থাকছি সিরাজগঞ্জে। আপনি উত্তরবঙ্গের মধ্যেই আছেন তার মানে? হ্যাঁ। হ্যাঁ, বগুড়া টান আছে। ঘটনাটা আপনার বড় একটা ক্লু পেয়ে গেলেন। আপনারা একটু চেষ্টা করলেই ওনাকে পরিবারে ফেরানো সম্ভব। বগুড়ার কোনো কেস আমরা এখন পর্যন্ত ফেল করিনি আল্লাহর রহমতে। বলেন তো কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে? ছোট থাকতে আমার একটু অ্যাজমার সমস্যা ছিল। তো আমার ফুপি আমাকে হাসপাতালে নিয়ে আসবে। তো মানে বগুড়া ট্রিটমেন্ট করছিল। তখন ওই যে ইনহেলারটা তখন বের হয়নি। তখন জাস্ট একটা মানে ট্যাবলেটের মাধ্যমে মানে সুস্থ হতাম। মানে যখন শ্বাসটা উঠতো তখন দেখা যেত ওই ট্যাবলেটটা খাওয়ার ৭ দিন পরে আমি সুস্থ হতাম। ৭ দিন পরে মানে আমাকে ভুগতেই হতো। তো ফুপি হচ্ছে কোন হাসপাতালে যেন নার্স ছিল। তো উনি বলল যে আমার দাদিকে যে, "মা এরকম একটা নতুন ওষুধ বের হইছে। তাহলে ওকে আমি ঢাকায় নিয়ে যেয়ে ওখানে ট্রিটমেন্ট করাই।" তো বলল যে, "ঠিক আছে।" তখন ফুপির সাথে গেলাম। তারপরে কয়েকদিন ছিলাম। তারপর এই ওনাদের বাড়ি ওখানে ঠিকানা জলেশ্বরী তলা? হ্যাঁ, হ্যাঁ, বগুড়া জলেশ্বরী তলা। হ্যাঁ, যেটা আমার বাবার বাড়ি আরকি। আমার দাদি বাবা গেলেন। তারপরে ওখান থেকে কোথায় যেন ফুপি নিয়ে যাবে। তো বাসে করেই গেলাম আমরা। যাওয়ার পরে আমাকে বলল যে, "তুমি এখানে দাঁড়াও, আমি আসতেইছি।" তারপরে আমি আর ফুপিকে আর খুঁজে পাইনি। তারপরে সারাদিন ওখানেই মানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, কাউকে দেখতেছি না। পরে কান্নাকাটি করলাম। পরে একেকজন এসে মানে খোঁজ করতেইছে যে, "কোথা থেকে আসছো? নাম কি?" বলতেইছি। কেউ কোনো মানে রেসপন্স করতেইছিল না। পরে একসময় একটা মহিলা, উনি আইনজীবী। তো তখন জানতাম না সে আইনজীবী। মানে উনি এসে আমাকে বলল যে, "কি হইছে? এরকম কান্নাকাটি করতেছো কেন?" তো বললাম যে, "আমার ফুপুর সাথে আসছি, আমি তাকে খুঁজে পাচ্ছি না।" তো তখন সে বলল যে, "তোমার এখানে কে আছে?" তো বললাম, "আমার এখানে কেউই নাই। আমি ফুপুর সাথে আসছি।" মানে জাস্ট তাকে অতটুকু আমি বলতে পারছি। এর বেশি কিছু বলতে পারতেছিলাম না। তো তখন তুমি আমাকে বলল যে, "তাহলে আমার সাথে কি আমাদের বাসায় যাবা?" তখন আমার খুব ক্ষুধাও লাগছে, কান্নাকাটি করতেছি। তো বললাম যে, "আমাকে নিয়ে গেলে খেতে দিতে হবে। আমার খুব ক্ষুধা লাগছে।" তো তখন বলল যে, "ঠিক আছে চলো, আমি তোমাকে সবকিছুই দিব।" পরে উনার সাথে আমি গেলাম। যাওয়ার পরে উনার বাসায় কেউ ছিল না, উনি একাই ছিল। পরে উনাদের বাসায় থাকলাম। পরে রাত্রেবেলা হয়তোবা সে থানায় গিয়েছিল কিনা আমি জানি না। আমাকে রাত্রে বলল যে, "অনেক জায়গায় খবর দিছি, যদি তোমার গার্ডিয়ান তোমাকে নিয়ে যায় আমি তোমাকে তাদের কাছে পাঠায় দিব।" তো থাকলাম। ১ দিন ২ দিন যায়, কিন্তু আমার ফুপুর সাথে আর আমার আর দেখা হয় না। পরে আমাকে বলল যে, "বাসা তোমার কোথায়?" তো বললাম যে, "বগুড়ায় এরকম জলেশ্বরী তলা।" তো বলল যে, "জলেশ্বরী তলা কোথায়?" আমি বলছি, "সেটা আমি বলতে পারি না।" তারপরে এক পর্যায়ে ১ মিনিট, উনি আপনাকে পিক করছে কোথা থেকে? ওই হাসপাতালের। ওটা কি বগুড়ার মধ্যেই ছিল? না, আমি ঢাকায় আসছিলাম। তখন এটা ঢাকাতে? হ্যাঁ, ঢাকার আচ্ছা, কাহিনী। ওকে ফাইন। হ্যাঁ, তারপরে কি হলো? ওই জলেশ্বরী তলা বলতেছিলেন ওনাকে। পরে উনি বলল যে, "ঠিক আছে, তাহলে তোমাকে আমি ওখান থেকে ঘুরায় নিয়ে আসবো।" পরে বগুড়াতে উনি আমাকে আবার নিয়ে আসছে। নিয়ে গেছিল বগুড়াতে? হ্যাঁ, কয়দিন পরে? তাও ১৫-১৬ দিন পরে। ভেরি রেসপন্সিবল। নিয়ে যাওয়ার পরে তারপর মানে জলেশ্বরী তলা পর্যন্ত গেছি, কিন্তু মানে কোন দিক দিয়ে কি অত রাস্তা তো মনে ছিল না। পরে আর আমি আর পৌঁছাতে পারি নাই। তো উনি বলল যে, "ঠিক আছে, যদি কখনো আমি বেঁচে থাকি আমি তোমাকে অবশ্যই তোমার পরিবারের কাছে নিয়ে যাবো।" সে আমাকে খুব আদর করছে আমি যে কয়দিনই ছিলাম। পরে আমি তার সাথে ঢাকা চলে যাই। যাওয়ার পরে তার মারা ছিল, আরো ফ্যামিলির ভাই বোনরা ছিল। উনার বড় ভাই এখন বর্তমানে টেলিভিশনে চাকরি করে উনি। তো উনার আবার ওয়াইফ মারা গেছে। তো উনার ভাই বলল যে, "আমার তো কেউ নাই, তাহলে ও এখন থেকে আমার কাছে থাকুক। আমার মেয়ের হিসেবে আমি ওকে পরিচয় বড় করব।" পরে আমি উনার কাছে থাকলাম। তারপরে
আস্তে আস্তে উনি স্কুলে ভর্তি করাই দিল, মানে ওনাদের সাথে এতটাই মিশে গেছি তখন আর আমার বাড়ির কথা আমার মনে পড়তেছিল না। তারপরে মাঝে মধ্যে খোঁজ করতাম যে আমার আম্মুকে কি দেখতে পারবো, তো বলতো যে আমরা তো খোঁজ করতেইছি, যদি পাই অবশ্যই তোমাকে তোমার গার্জেনের কাছে আমরা দিয়ে আসবো। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম, 5-6 উঠলাম, তখন মানে ফ্যামিলির জিনিসটা ভুলে গেলাম, তাদের আদরে মানে প্রচন্ড রকম তারা আমাকে আপনাকে খুব লেখাপড়া আদর করিয়েছে, করতো। আমার হ্যাঁ, কথা শুনে বোঝা যাচ্ছে। পরে আমাকে পড়াশোনা করতে করতে আমি আজিপুর গার্লস থেকে ম্যাট্রিক দিলাম। দেওয়ার পরে ওখান থেকে আমাকে আবার রাইফেলসে ভর্তি করাই দিল ইন্টারে। ওখান থেকে পড়াশোনা কমপ্লিট করে পরে ঢাকা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে আমি অনার্স কমপ্লিট করলাম ফিল্ম মিডিয়াতে। ওয়াও! তারপরে ওখান থেকে করার পরে বাবা একটা মানে মানে ফিল্ম মিডিয়া থেকে বের হলে তো একটা ডিগ্রি লাভ করতে হয়। তা বাবা অস্ট্রেলিয়া পাঠায় দিবে, কাগজপত্র সব ঠিক করে দিছিল। তো বাবা ডাকতেন কাকে আপনি? হ্যাঁ? বাবা ডাকতেন কাকে? এখন যে নতুন যে বাবা মানে টেলিভিশন, ও উনি, উনাকে বাবা কি ডাকে। নাম উনার? উনি কি হিসেবে আছেন ওখানে? টেলিভিশন সিনিয়র প্রোডিউসার হিসেবে আছে। আচ্ছা, তো উনারই বোনের বাসায় ছিলেন আপনি প্রথম হ্যাঁ, পর্যায়ে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে ওনার কাছ থেকে হলো আপনি এই ভদ্রলোকের কাছে আসেন এবং নাকি বাবা ডাকতেন। হ্যাঁ, হ্যাঁ। ও, তো উনি আপনাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে? হ্যাঁ, তারপরে আমার একটা বান্ধবী ছিল, মানে ওই স্কুল থেকে আমরা একসাথেই তো পড়লাম। তো ওর সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। তো পরবর্তীতে দেখলাম যে আমি যেদিন যাব তার ২-৩ দিন আগে বাবা আমার ওই বান্ধবীটাকে বিয়ে করে নিয়ে আসে। ওকে। তো আমার কাছে একটু কষ্ট লাগলো। তো তখন বললাম যে, "ও তো আমার বান্ধবী, ওকে কিভাবে তুমি বিয়েটা করলা?" তো বলল, "এটা তো তোমার দেখার বিষয় না। তুমি থাকবা, খাবা, আমার মেয়ে হিসাবে থাকবা। আমি কাকে বিয়ে করি না করি এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার।" ২-৩টা দিন জানি আমার কাছে অনেক কিছু হয়ে গেছিল। মনে হচ্ছিল যে আসলে মনে হয় আমি ফ্যামিলি তাদের কিছু না, আমার কোনো অধিকার নাই। পরে এক পর্যায়ে বাবা ওখান থেকে মানে ওর কথা শুনে আমাকে বের করে দিল। তো বলল যে, "এখন তুমি চলে যাও। তোমাকে যতটুকু রাস্তা দেখানোর দরকার দেখাই দিছি। আর যদি এখানে থাকতে চাও তাহলে ও যা বলবে সেভাবে তোমার চলতে হবে।" তো তখন বুঝলাম যে পড়াশোনা যেহেতু করছি কিছু একটা করে নিশ্চয়ই খেতে পারবো। আর অধীনে থাকার দরকার নেই। কিন্তু কৃতজ্ঞতা বোধ প্রত্যেকটা মানুষেরই আছে। কারণ তাকে দ্বারা আমি এত বড় হইছি, এত দূর আসছি। তারপর এক পর্যায়ে আমি ওখান থেকে চলে আসি। এখানে আমি একটু বলি, ওনার জায়গা থেকে উনি খুব মন খুলে বলছেন। কিন্তু আমার জায়গা থেকে আমি একটু প্রেসাইজ করি, বিষয়গুলোকে একটু আমরা প্রেসাইজ করি। উনি আসলে যেটা হয়েছে যে খুব শর্ট করে বলছি, কারণ অনেক জায়গাতে আমরা মিউট শব্দ ইউজ করেছি। এখানে যে জিনিসটা হয়েছে যে উনি যে পরবর্তীতে যে পরিবারের কাছে বড় হলেন, যেই ভাই, যে ভদ্রলোকটি টেলিভিশনে কাজ করছেন, তাকে বাবা ডেকেছেন এবং বুঝতেই পারছেন যে ওকে কি পরিমাণ ভালোবেসেছে, যে কারণে এত বড় জায়গায় পড়াশোনা করিয়ে দেশের বাইরে পড়াবে। তো পরবর্তীতে উনি আসলে ওনারই পরিচিত জন, মানে বান্ধবী, তার সঙ্গে সংসার করার ফলে ওনার সাথে একটা দূরত্ব তৈরি হয় এবং এটা আসলে খুব একটা যে অস্বাভাবিক তা কিন্তু না। এবং এটা নিয়ে একটা মনোমালিন্য, এবং তারপরে যেটা হয়েছে ফ্যামিলি থেকে উনি ডিটাচড হয়েছেন সামহাও, যদিও এটা ওনাদের পারিবারিক বিষয়। বাট আমি আসলে এই জায়গাটাকে বড় করে না দেখে আমি বরং বড় করে দেখতে চাই যে ওনার আসলে সবচেয়ে ওনাকে যে একেবারে মানে আমরা যে ধরনের কেস পাই সেই জায়গাটায় উনি খুবই এক্সেপশনালি ওনাকে মেয়ে হিসেবে, ওনার কি আর কোনো ছেলে মেয়ে ছিল? না। কোনো ছেলে ছিল, দেখেন একটা মাত্র ওনাকে একদম মেয়ের মতো করে বড় করেছে এবং সেই জায়গা থেকে ওনার অধিকারটাও অনেক বেশি ছিল। উনি পরবর্তীতে আর বিয়েও করেন নাই, রাইট? না। লম্বা সময় গ্যাপে থাকার পরে গিয়ে বিয়ে করেছেন। জি। ভেরি রেসপেক্টেবল। সো ঠিক আছে, তারপরে আপনি ওখান থেকে যাই হোক অভিমান করে চলে আসলেন, তারপরে কি হলো? তারপরে ওখান থেকে আসার পরে আমার এক ফ্রেন্ডের বাসায় গেলাম, যেয়ে বললাম তখন যে আপনি বিয়ে শাদী করেন নাই? না, তখন আমার বিয়ে শাদী হয়নি। তারপরে ওখান থেকে আসার পরে আমার ফ্রেন্ডের বাসায় গেলাম। ওকে বললাম যে এরকম বাবার সাথে রাগ হইছে, চলে আসছি। তাহলে আমি কি করব? কোথায় যাব? তো ও বলল যে হুট করে একটা মেয়ে মানুষ এভাবে বের হয়ে আসাটা ঠিক না। বুঝতেইছি আসছিস থাক, দেখতেইছি আমি। আমার এক মানে ফ্রেন্ড আরকি, ছেলের ফ্রেন্ডই। পরে ওর বাবা-মা বলল যে, "দেখো সবসময় আসো এক জিনিস। আর আজকে এইভাবে আসছো, এভাবে মা আমি রাখতে পারব না। কারণ তুমি একটা মেয়ে, তোমার এখনো বিয়ে হয়নি, এভাবে রাখতে গেলে এলাকার মানে মানুষজন খারাপ বলবে।" তো তখন সেক্ষেত্রে আঙ্কেল বলল যে, "আসছো যখন তাহলে রাতটুকু থাকো, সকালে একটা ব্যবস্থা করে দিব।" তো পরে আমার ওই ফ্রেন্ড পরের দিন আমাকে নিউ পল্টনে একটা মহিলা হোস্টেলে রেখে দিল। বলল যে, "এখানে থাক, আর এখন ১ মাস যা খরচ লাগে এটা আমি দেখতেইছি, আর পাশাপাশি একটা চাকরির ব্যবস্থা করে দিই তোকে।" তো বললাম ঠিক আছে। তাহলে যখন হুট করে চলে আসছি তখন তো মানে সার্টিফিকেট এগুলো কিছুই আনিনি, একা পড়ে চলে আসছিলাম। পরবর্তীতে আমাকে বসুন্ধরা মার্কেটে একটা সেলস পোস্টেও ঢুকিয়ে দিল। বলল যে, "এখানে কর।" ওখানে স্যালারি প্রথম অবস্থায় ৮,০০০ টাকা দিল। তাই দিয়ে মানে কোনো রকম টেনে টুনে দিন চলতেইছিল। তো দেখতেছি যে এভাবে তো আসলে লাইফ চলে না। কারণ যেভাবে মানুষ হইছে ওইভাবে তো মানে এত কষ্ট করতে পারতেছিলাম না। পরবর্তীতে ওখানে তাও করতেইছি, মানে একটা ভালো জবের আশায় করতেইছিলাম। কিন্তু কাগজ ছাড়া কোনো জায়গাতেই ভালো কোনো
মানে জব অ্যাপ্লাই করা যায় না। পরে ওখানে আমাদের একজন খুব ভালো একজন কাস্টমার ছিল, উনি আবার হাইকোর্টেরই আইনজীবী ছিল। তো আমার সাথে খুব ভালো রিলেশন ছিল। পরে ওনাকে বললাম যে আপু একটা ভালো যদি চাকরির হয় তাহলে আমাকে একটু বলেন। তো বললো যে কি নিয়ে আপনি কাজ করতে চান? তো আমি বললাম আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, যেটা দিবেন সেটাই আমি করবো। তো আমাকে বললো যে তাহলে আমার সাথে আপনি একদিন দেখা করেন হাইকোর্টে। পরে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিল। পরে একদিন আমি গেলাম কোর্টে। তো উনি বললো যে লেখালেখি কাজ তো পারেন। তো বললাম যে হ্যাঁ। পরে উনি হাইকোর্টের যে জাস্টিস ছিল উনার ওখানে আমাকে উনি লাগিয়ে দিল। তো উনার আপনি ওখানে যে জাস্টিস চেম্বারে কাজ করেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওখানে যে লেখাপত্রের কাজগুলো ছিল ওগুলো করে দিত। তো স্যার বলল যে, "তোমার নির্দিষ্ট কোনো স্যালারি নাই। তুমি য কাজ করবে আমি তোমাকে টাকার সাথে, সাথেই পেমেন্ট করে দিব। তোমার আর অন্য জায়গায় চাকরি করতে হবে না। তুমি আমার এখানেই থাকো।" তো বললাম যে, "ঠিক আছে।" তো উনার ওখানে থাকতাম। প্রায় উনার বাসায় আমাকে ডাক দিত। উনার বাড়ি ছিল কোনো কাজ থাকলে বাসায় যেতাম। উনি আর উনার মেয়েই ছিল। উনার ওয়াইফকে আমি দেখি নাই। সম্ভবত ছিল না। তো ভালোই ৪-৫ বছর উনার ওখানেই কাজ করলাম। ভালোই চলতেছিল। হুট করে একদিন স্যারের ওখান থেকে স্যারের অফিসে গেলাম। পরে রাজনৈতিক দলের কিছু লোক আসছিল। তো একজন লোক একটা খারাপ মানে উনি সবসময় আসতো তো। তো ওইদিন আমি চেম্বারে অবশ্য একাই ছিলাম। স্যার আবার নিচে গেল। তো বলল যে, "তুমি থাকো, আমি আসতেছি।" পরে ওই লোকটা এসে আমাকে একটা খারাপ কথা বলার পরে আমি পরে স্যার আসার পরে আমি চাকরিটা না করে দিলাম যে, "স্যার আমি এখানে চাকরিটা করব না।" তো বলল, "কি সমস্যা?" তো বললাম, "কোনো সমস্যা না, আমি এমনিই করব না।" তো বলল যে, "হুট করে আসলে আবার হুট করে যাচ্ছ, বুঝলাম না। যদি সমস্যা হয়ে থাকে তাহলে বলো।" পরে স্যারকে বললাম যে, "স্যার উনি এরকম একটা খারাপ কথা বলছে যে কারণে আমি এখানে করব না। আমার আনইজি লাগতেছে।" তো বলতেছে, "দুনিয়াতে" তো পরে বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" এই কথা বলে ওইদিন তো কাজ করলাম। পরের দিন থেকে আমি উনার ওখানে আর কাজে যাইনি। পরবর্তীতে আ মানে চাকরি করতে গেলে অনেকজনের সাথে উঠতে বসতে হয়। তারপরে একজনের সাথে পরিচয় ছিল। তাকে বললাম যে একটা কাজের ব্যবস্থা করে দিলে ভালো হতো। তো পরে উনিও আবার পুরানা পল্টনে ওই যে ভিসার যে কাজগুলা করে না, যারা বিদেশে যায়, যে পাসপোর্টের যে কাজগুলা করা লাগে, ওইখানে আমাকে লাগিয়ে দিল পুরানা পল্টনে। ওখানে করলাম। ওখানে করতে ওখানে ভালোই চলতেছিল। আচ্ছা, আমরা স্টোরিটা তো একটু সংক্ষিপ্ত করে ফেলি। আমি বুঝতে পারছি আপনার জীবনে ঘাত প্রতিঘাত অনেক। আমি শুধু একটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাই। সেটা হলো এরপরে কি আর বাবার সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয় নাই? ওইখান থেকে হ্যাঁ, বের হয়ে আসার বাবার পর? সাথে বের হয়ে আসার পর বিয়ে হওয়ার পরে আমার বাবা একবার এসেছিল। বিয়েটা কি আপনি নিজের পছন্দই করেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সংসারে আছেন আপনি এখন? হ্যাঁ, এখন আছি। উনি জানেন আপনার সম্পর্কে, আপনার হাসব্যান্ড সমস্ত হ্যাঁ, কিছু? সবকিছুই জানে। কি করেন ভদ্রলোক? উনি হচ্ছে যে হাইব্রিডের তেনাকাড়ায়, ওটা আপনারা চিনবেন না। মানে ওটা তাঁতের একটা অংশ। ওটা হ্যাঁ, দিয়ে সুতা পেঁচানো হয়। হ্যাঁ। তারপরে ওই সুতাটাতে আরো কি করে যেন শাড়ি তৈরি হয়। আমি জাস্ট এতটুকু জানি। উনার লেখাপড়া? উনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে। তো আপনার এই জায়গা থেকে উনার সাথে এভাবে যেতে সমস্যা হয় নাই? সমস্যা যদিও ব্যক্তিগত বিষয়, সরি আমি না, না, বিষয় মানে অনেক কিছু আছে না যে কেমন করে বলি যে শিক্ষিত হলেই বা সে শিক্ষিতর মর্ম বোঝে এমন বিষয়টা কিছু না। এরকম না। ট্রু। আসলে মানুষ অনেক রকমের হয়। তবে আমি এতটুকু বলব যে আমার লাইফে যে ও আছে দেখে আমি এখন পর্যন্ত আছি। ও যদি না থাকতো আমি হয়তোবা অনেক জায়গায় চলে যেতে পারতাম। ও আসছে আপনার সঙ্গে? জি। ওনার হাসব্যান্ডকে নিয়ে আসো তো। গেস্টের হাসব্যান্ডকে, হ্যাঁ। আপনার বাচ্চা-কাচ্চা আছে? বহুদিন পর একটা স্টোরি যেটা আমাদের পুরা চিন্তার ডায়াগ্রামের বাইরে নিয়ে আসলো। আমরা এত উচ্চশিক্ষিত কিন্তু মনে পড়ে ঝর্ণাকে পেয়েছিলাম আমরা। আর ওকে পেলাম। আপনি কি মাস্টার্স করেছেন এরপরে? করার না, সুযোগ আমার আছে? পড়াটা অনার্স পর্যন্তই ছিল। এরপর আর কিন্তু এটা বাহির থেকে ডিপ্লোমা নিতে হতো ৪ বছরের। ওটা করলে আজকে হয়তোবা আমি একটা ভালো পজিশনে চলে আসতে ওই পারতাম। দেশের বাইরে যাওয়া হয়নি মূলত ওই ঘটনাকে কেন্দ্র হ্যাঁ। করে। সালামু আলাইকুম। কি নাম আপনার? মুসা আহমেদ। মুসা আহমেদ। ওনার সঙ্গে পরিচয় কিভাবে আপনার? মোবাইলে। মোবাইলে পরিচয়। তারপরে আপনারা বিয়ে শাদী করেছেন। জি। সংসার করছেন কত বছর? ৪ বছর এখনো হয়নি। ৪ বছর। করবে আর কি। ওর কেসটা জানেন আপনি সমস্ত কিছু? হ্যাঁ, আমাকে বলছে। ছোটবেলায় যে হারিয়ে গেছে, এভাবে বড় হয়েছে বা এরকম সমস্ত কিছু জেনে শুনে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার তো একটা ছেলে আছে। জি, শুনে খুব ভালো লাগলো। উনি তো আপনাকে খুব পছন্দ করেন। এটা বুঝতে পারি। খুব ভালো। এটা কিন্তু একটা শুনেন, স্ত্রীর কাছ থেকে স্বামী হিসেবে সার্টিফিকেট পাওয়া জীবন দশায় এটা খুব সৌভাগ্য। বাংলাদেশের না, পুরো পৃথিবীর প্রেক্ষাপটে খুব সৌভাগ্যবান স্বামী যারা, এটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। উনি আপনাকে পছন্দ করেন। যাই হোক, একটা বিষয় হচ্ছে যে আমি আসলে পুরো গল্পটা শুনলাম ছোট করে। অনেকগুলো বিষয় এখানে এসছে যে বিষয়গুলো হয়তো আমি ভাবে প্রচারও করতে পারবো না, বাট শোনার জায়গা থেকে আমি শুনেছি। এখন এই অনুষ্ঠানে আসার পেছনে ভূমিকাটা কার, ওনার না আপনার? আপনি দেখতেন আমাদের এপিসোড? হ্যাঁ, ৮ বছর। 8 বছর ধরে। 8 বছর ধরে তার আপন ঠিকানা হচ্ছে না, আমাকে দেখেন। আর মানে আপনাদের জীবন গল্প যেগুলো। ও ও 8 বছর। জি। তারপরে আপনি ওকে বলছেন যে এরকম অনুষ্ঠানে যাও। ওর কি নিজের ইচ্ছা ছিল পরিবার খোঁজার জন্য?
এরকম একটু ঘৃণা জন্মানো ছিল। পরিবারের প্রতি, নিজের পরিবারের প্রতি? কেন? ওর পরিবারে তো কোনো দোষ নেই ওর। আচ্ছা অনন্যা, আপনার নাম শুনে আমি বুঝতে পেরেছি আপনার পরিবার মোটামুটি সম্ভ্রান্ত পরিবার, কিন্তু কথা হলো যে আপনার নিজের বাবা মা নিয়ে কোনো কিছু মনে আছে আপনার? না, তেমন কিছু মনে নেই। বাবা কি করতো আপনার? বাবা চাকরি করতো। চাকরি করতো? হ্যাঁ। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি একাই ছিলাম আমার বাবা মার। পরবর্তীতে হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না। চিন্তা করেন অবস্থা। তাহলে একটা আপনার বাবা মার মধ্যে সম্পর্ক ভালো ছিল তো ওই সময়? হ্যাঁ, আচ্ছা। এরকম একটা মেয়ে যদি হারায় যায় তাহলে ফ্যামিলিতে কি অবস্থা হয়েছে এই সময়টাতে? এই যে সিরাজগঞ্জে থাকেন আপনি, এটা তো একদম পুরো চিঠি লেখার ঠিকানার মতো মনে আছে। জান নাই কেন, খোঁজেন নাই কেন পরে আপনারা? ওইরকম ভাবে আসলে মানে একবার গিয়েছিলাম আমি, হ্যাঁ। খোঁজ নিচ্ছি, কিন্তু কেউ কিছু বলতে পারে না। মানে আমি ওইভাবে তো আর বলতে পারি নাই, বা ওইখানে গিয়ে খোঁজ নিছি, কিন্তু কেউ কিছু বলতে পারে নাই। জলেশ্বরী তলা আমাদের বাড়ি, আমাদের বাড়ির পাশে সিরাজ এমপির বাড়ি। হ্যাঁ, এবং উনি যেটা বলছে সেটা হচ্ছে ফুফাতো ভাই হিমেল তন্ময়, তাদের বাড়ি হচ্ছে ঠনঠনিয়া। ঠনঠনিয়া বাস স্ট্যান্ড নামে একটা বাস স্ট্যান্ড তো আছে, এখান থেকে তো বাসে যাতায়াত করতাম। ঠনঠনিয়া হচ্ছে, এই হিমেল কি করতো? হিমেল তন্ময় ওই ওই ভাইয়া তখন কলেজে পড়তো। কোন কলেজ? ওই যে আজিজুল হক। আজিজুল হক একটা কলেজে পড়তো। হ্যাঁ। হিমেল তন্ময় 20 বছর আগে, এটা তো বের করা মুশকিল হয়ে যাবে। ঠনঠনিয়াতে কি, আচ্ছা আপনাদের কি স্থানীয় আপনারা ওই এলাকা? হ্যাঁ, আমরা ওখানে নিজেদেরই বাড়ি সমস্ত হ্যাঁ, কিছু? নিজস্ব বাড়ি ছিল। চিন্তা করেন অবস্থা। আচ্ছা, তো বাবার নাম কি হলো আপনার? জি। আপনার বাবার নাম, জন্মদাতা পিতার নাম ও জানতে আচ্ছা, চাচ্ছি। আমিনুল ইসলাম আমার আগের বাবা। আগে বাবা মানে কি জন্মদাতা পিতা? জন্মদাতা, আসলে হ্যাঁ। বাবা তো উনি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মায়ের নাম? নাদিরা বেগম। নাদিরা বেগম। দাদি? মাহমুদা বেগম। মাহমুদা বেগম। চাচার নাম মনে আছে? বুলবুল। বুলবুল। ফুপু? ফুপু হচ্ছে বড় ফুপুর নাম ছিল লিলি। একদম সবার ছোট যে ফুপু তার নাম ছিল হ্যাপি। আর 4 নাম্বার একটা ফুপু ছিল, ওনার নামটা আমার সম্ভবত মনে নাই, কিন্তু বাসা সবাই তাকে ফুল করে ডাকতো, মানে দেখতে খুব সুন্দর ছিল, তাই তাকে সবাই ফুল করে ডাকতো। ওকে। কোন ফুপুর সঙ্গে আসেন আপনি? আসছিলাম ছোট ফুপুর সাথে। ফুলের সাথে? না, হ্যাপির সাথে। হ্যাপির সাথে আসছিলেন। ফুপাতো ভাই আছে আপনার? হ্যাঁ। হিমেল তন্ময়, ওনাদের বাড়ি ঠনঠনিয়াতে। আপনার একজন খেলার সাথী ছিল, ওনার নাম হচ্ছে শান্তা। দেখেন উনি ছোট করে লিখে নিয়ে আসছে, জলেশ্বরী তলা আমাদের বাড়ি, আমাদের বাড়ির পাশে সিরাজ এমপির বাড়ি। আমার বর্তমান বয়স 27-28, হারানোর সময় বয়স ছিল 7-8। ফুপুর সাথে ঢাকায় আসি, আমি অসুস্থ ছিলাম, সেই জন্য হাসপাতালে যাই। ফুপু বলে তুমি বসো, আমি আসছি, তারপরে আর আসে নাই, সেখান থেকে আমি হারিয়ে যাই। এই হচ্ছে ওনার বর্ণনা। আপনার শরীরে যে জন্মদাগটা আছে এটা কি আপনার বাবা মা জানবে বা পরিবার কেউ জানবে? হ্যাঁ, জানি। তাহলে আপনারা বলার দরকার নাই, ওনারা যদি জানেন তাহলে ওনারা এসে বলবেন যে কোথায় আছে জন্মদাগ। আপনার বাবার সঙ্গে পরবর্তীতে আপনার যোগাযোগ হয়েছিল, এখন কি সম্পর্ক স্বাভাবিক? স্বাভাবিক বলতে ওই মানে বিয়ে হওয়ার পরে দেখা গেছে যে ওদের বাসা থেকে অনেক রকম কমেন্টস করছে যে ওগুলোতে না যাই, ওগুলো আর স্ক্রুটিনি, যেহেতু আপনার সম্পর্কে কিন্তু সে আপনার মা। না, ঠিক যেহেতু আছে। বাবা, আপনি দেখেন একটা কথা বলি, হ্যাঁ আমি জানি এটা খুব কঠিন, এটা খুবই কঠিন মনোজাগতিক জায়গাটা থেকে। কারণ এটাও ঠিক আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি ঘটনাকে এভাবে চিন্তা করেন, যেই ভদ্রলোক যার পরিবারে কেউ নাই, সে আপনাকে নিয়ে গিয়ে নিজের মেয়ের মতো করে বড় করেছে, লেখাপড়ায় শিক্ষিত করেছে, এই পুরো সময়টাতে তিনি বিয়ে শাদীর কিছু করেননি, এবং তার পরবর্তীতে আবার তিনি একটা সুযোগ পেয়েছেন বা তার একটা বিয়ের প্রয়োজন হয়েছে এবং সে বিয়ে করেছে। সুতরাং তার জায়গা থেকে কিন্তু একটা বিশাল স্যাক্রিফাইস আপনার জন্য, এবং সেখানে নিজের মেয়েদের জন্য অনেকে এত বড় স্যাক্রিফাইস করেন না, এটা আপনার জন্য উনি যেটা করেছেন, তাই না? ওনাকে ছোট করার কোনো সুযোগই নাই। আমি তো শুধু দেখি যে ওনার মহত্বের কাছে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এরকম কেউ করে কিনা। হ্যাঁ, অসাধারণ। যেহেতু পরিচয়টা আমি এখানে রিভিল করতে চাই না, একটাই কারণে, কারণ সামাজিকতার কিছু বিশেষ আছে, সে কারণে আমি আনলাম না। বাট আমি মনে করি যে এই মানুষটিকে আপনার সারাটা জীবন শ্রদ্ধা করে দেখা উচিত। হ্যাঁ, বাকি বিষয়গুলো আপনার ব্যক্তিগত, বাট আমি মনে করি কারণ আপনি দেখেন আপনার ওই মাটা কোথায়, ওনাকে যাকে মা পরবর্তীতে কাউকে মা ডেকেছিলেন, যিনি আপনাকে নিয়ে গেল, মা ডাকেন নাই কাউকে, না। যিনি নিয়ে গেল আপনাকে রাস্তা থেকে ওনাদের হচ্ছে মানে ফুপু তো তো মানে দেখা যেত যে আদর করে বলতো যে আম্মু করেই ডাকো, তো বলতাম যে তুমি তো আর আমার আম্মু না, আমার আম্মু তো আছে। তো পরবর্তীতে বাবা বলতো যে আচ্ছা ওইভাবে বলতে হবে না, তুমি বড় আম্মু মেজো আম্মু এইভাবে ডাক দাও। তখন দেখা গেছে তার বোনদের আমি ওইভাবেই ডাক দিতাম যে বড় আম্মু বা ছোট আম্মু এদিকে আসো, এইভাবেই কথা বলতাম, আম্মু করেই বলতাম, কিন্তু মা করে ডাকা হয়নি। ওকে, ঠিক আছে। তো আপনার এখন সিরাজগঞ্জের যে আপনি যেখানে থাকছেন ওখানেই পুরো সময়টা ব্যয় করছেন, জি। চাকরি বাকরি করা বা এদিকে কোনো চেষ্টা করা এখন পর্যন্ত সুযোগ হয়নি? হ্যাঁ, এটা কিন্ডারগার্টেন আপনি স্কুলে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন জি। স্ট্যামফোর্ডে, এত ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন, আপনার কিছু করা উচিত। কাগজপত্র নাই, সেক্ষেত্রে করতে পারছি না। সার্টিফিকেটের জন্যই পারেন, সার্টিফিকেট আপনি ইউনিভার্সিটিতে গিয়ে তুললেই পারেন। ওখান থেকে আবু উঠায় নিয়ে আসছিল, ওখানেও গেছিলাম, হ্যাঁ, সে তার টাকা দিয়ে নিছে, মানে বলছে ও যখন চলে গেছে ওকে ও যেন কিছু করতে না পারে সেইভাবে করে দিব। তো দেখা গেছে যে আমার সব দিকেই সমস্যা। তারপরেও এখন সিরাজগঞ্জে একটা বর্তমান স্কুল খুলছে নতুন 1 বছর ধরে, ওখানে চাকরি করতেছি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা পরিবারে ফেরাতে পারলে এটাই সবচেয়ে বড় কথা হবে। আমার মনে হয় যে আপনাদের চেষ্টা করা উচিত, এবং
খুবই এক্সেপশনাল একটা কেস আমি পেয়েছি। এত কিছু মনে আছে ওনার, জলেশ্বরী তলাতে গিয়ে সিরাজ এমপির বাড়ি। আপনি জাস্ট একটা কাজ করেছেন কিনা আমি এই লাস্ট প্রশ্ন করে একটু শেষ করতে চাই। জলেশ্বরী তলাতে গিয়ে কখনো সিরাজ এমপির বাড়িতে গিয়েছেন খোঁজ করার জন্য? হ্যাঁ, যখন গিয়েছিলাম ওনারা হচ্ছে আমেরিকা চলে গেছে আঙ্কেলরা। তো আপনি বলছিলেন যে বাড়ি থেকে 1 হাত দূরত্বে হ্যাঁ, আপনাদের বাড়ি। 1 হাত দূরে বাড়িতেও গেছি, কিন্তু বাড়িতে কাউকে আমি পাইনি। দেখা গেছে যে পাশে যে আত্মীয় প্রতিবেশীরা ছিল তারা বললো যে সবাই তো ঢাকা চলে গেছে, এখন এই বাসায় এরকম ফাঁকা, তো ছেলেরা মেস ভাড়া দিছে, ওই মেসে এখন ছেলেরা থাকে ভাড়া। মানে আপনাদের বাড়ি ছিল এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, মানে এখন প্রতিবেশী যারা আছে তারাই ভাড়া দিয়ে তারাই টাকা খাচ্ছে, কিন্তু আব্বু আম্মুরা ওখানে না। ওদেরকে বলতে গেলে বলে যে ওরা তো ঢাকা চলে গেছে কবেই। তারপরে আমার আর তাদের সাথে আর যোগাযোগ হয়নি। খোঁজেন, অনেকগুলো নাম আছে। আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই মিস্টেরিয়াস মনে হচ্ছে এই এই মানে পরিবারের যে ডায়াগ্রামটা, বিশেষ করে আসলে কি হয়েছে আমরা বুঝতে পারবো যদি আমরা শেষ পর্যন্ত বের করতে পারি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনি কাউকে দেখলে চিনবেন, বাবা মাকে দেখলে চিনবেন? হ্যাঁ, তা চিনবো। চিনবেন, ওকে। চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আর কিছু কি বলার আছে? আর কিছু বলার নেই। কিছু বলার নেই না?